পুলড ইনভেস্টমেন্টস এর কথা যখনই চলে আসে তখনই যে নামটা চলে আসে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। সো পুলড ইনভেস্টমেন্ট মানে কি? পুল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে অনেকের টাকাগুলোকে একত্রিত করে একটা ফান্ড গঠন করা হচ্ছে, করে ইনভেস্টমেন্ট হচ্ছে। আমি আপনি সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছি, কিছু না কিছু অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেছি। ওই ফান্ডের যে পারফরমেন্স, ওই ফান্ডে আমার একটা প্রোরাটা অ্যামাউন্ট আমি পাবো আর কি। মানে হচ্ছে ফান্ডের সাইজ যদি হয় 100 কোটি টাকা, আমি যদি 1 কোটি টাকা কন্ট্রিবিউট করে থাকি, তাহলে এই ফান্ড যা রিটার্ন করবে তার 100 ভাগের 1 ভাগ আমার। So pooled investments হচ্ছে commingled investment pool in which investors in the fund each have a pro rata claim. প্রত্যেকটা ইনভেস্টর they have a pro rata claim on the income and value. এই ফান্ডের যে ভ্যালু এবং ইনকাম জেনারেট হচ্ছে এবং ভ্যালু বাড়ছে বা কমছে, সেখানে আমার একটা প্রো রাটা ক্লেম আছে। সো মিউচুয়াল ফান্ডটার ভ্যালু ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ড যেখানে ইনভেস্টমেন্ট করছে সেই অ্যাসেটগুলোর ভ্যালু কেমন বাড়লো, সেখান থেকে তার লায়াবিলিটিগুলো সে বাদ দেয়। লায়াবিলিটি টিপিক্যালি কিছু ফান্ড ম্যানেজমেন্টের যে এক্সপেন্সেস, ম্যানেজমেন্ট ফিস, ট্রাস্টি ফিস, কাস্টোডিয়ান ফিস, এগুলো যতক্ষণ পর্যন্ত সে দেয় নাই ততক্ষণ পর্যন্ত এগুলো লায়াবিলিটি। ওগুলো বাদ দেওয়ার পরে একটা ভ্যালু পায়, যে ভ্যালুটাকে বলা হয় নেট অ্যাসেট ভ্যালু। এই নেট অ্যাসেট ভ্যালুতে আমরা যারা ইনভেস্টমেন্ট করেছি তাদের প্রোরাটা ক্লেম আছে। সো এই নেট অ্যাসেট ভ্যালুটা ডেইলি বেসিসে ক্যালকুলেটেড হয়। সো ইট ইজ কম্পিউটেড অন আ ডেইলি বেসিস অন ক্লোজিং প্রাইস। দিন শেষে যে ক্লোজিং প্রাইসটা হচ্ছে সেটার বেসিসে প্রতিদিন নেট অ্যাসেট ভ্যালুটা ক্যালকুলেশন হচ্ছে এবং পাবলিশড হচ্ছে। সো দ্য ফান্ড ক্যান বি সেট আপ অ্যাজ অ্যান ওপেন এন্ড ফান্ড অথবা ক্লোজড এন্ড ফান্ড। আমরা যে পুলড ইনভেস্টমেন্ট ফান্ডটা গঠন করব, তো সেটা আমি দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে ওপেন এন্ড স্ট্রাকচার আর একটা হচ্ছে ক্লোজড এন্ড স্ট্রাকচার। সো এই দুইটা স্ট্রাকচারের যে কোনো একটা ভাবে আমরা করতে পারি এবং সেই স্ট্রাকচারটা সম্পর্কে আমরা জানবো। সো ফার্স্টে আমরা ওপেন এন্ড ফান্ড বা ওপেন এন্ড ফান্ড স্ট্রাকচার সম্পর্কে জানবো। ওপেন এন্ড ফান্ড নাম শুনেই বোঝা যাচ্ছে যে ফান্ডটা ওপেন। ওপেন টু হোয়াট? ওপেন টু নিউ ইনভেস্টার্স। মানে ধরেন আমি একটা 100 কোটি টাকার ফান্ড গঠন করব, তো আমি বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে ফান্ড রেইজ করে 100 কোটি টাকা গঠন করে ইনভেস্টমেন্ট শুরু করলাম। কিছুদিন পর সামওয়ান নিউ অথবা এক্সিস্টিং কেউ এসে বললো আমি আরো 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করব। তো তার জন্য ফান্ডটা ওপেন কিনা, তার কাছ থেকে টাকা নিতে পারবে কিনা? ওপেন এন্ড ফান্ড পারবে। সো ওপেন এন্ড ফান্ডে নতুন ইনভেস্টরকে আমরা ইনক্লুড করতে পারি। নতুন ইনভেস্টর যখন আসবে তখন ফান্ডের যে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, ধরেন আমরা 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে 110 কোটি হয়ে গেছে। সো প্রত্যেকটা ইউনিটের প্রাইস ছিল 10 টাকা, যেটা হয়ে গেছে 11 টাকা। এখন নতুন যে কিনবে সে ধরেন 1 লক্ষ ইউনিট কিনবে, তাহলে তার 1 লক্ষ ইউনিট এখন যেহেতু নেট অ্যাসেট ভ্যালু 11, তাকে 11 টাকা করে 1 লক্ষ মানে 11 লক্ষ টাকা দিয়ে সে 1 লক্ষ ইউনিট সে কিনতে পারবে। সো নতুন ইউনিট যখন ইস্যু করা হচ্ছে সবসময় ফান্ডের যে এক্সিস্টিং নেট অ্যাসেট ভ্যালু ওই প্রাইসেই ইস্যু হবে। আবার ধরেন এটা আমরা ফান্ডটা ইনভেস্টমেন্ট করে 100 কোটি টাকা, আমরা 120 কোটি টাকা হয়ে গেছে। এখন একজন হয়তো 5 লক্ষ ইউনিট কিনেছিল, 10 টাকা করেই কিনেছিল, তার 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট ছিল। এখন তো প্রতিটি ইউনিটের প্রাইস 10 টাকা থেকে 12 টাকা হয়ে গিয়েছে। তো যার 5 লক্ষ ইউনিট ছিল তার এখন ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে 60 লক্ষ টাকা। সে এখন বললো আমি আমার এই 60 লক্ষ টাকা এখন উইথড্র করব। তো সে তার 5 লক্ষ যে ইউনিট আছে সেটাকে সে রিডিম করবে, তার এগেনস্টে তাকে 60 লক্ষ টাকা ফান্ড পে করে দিবে। তার মানে হচ্ছে এক্সিস্টিং ইনভেস্টররাও যদি এক্সিট নিতে চায় সে ফান্ডের কাছেই তার ইউনিটগুলোকে সারেন্ডার করে এক্সিট নিয়ে যেতে পারে। তাকে কোনো একটা মার্কেটে আরেকটা বায়ার খুঁজে তার কাছে ইউনিট সেল করতে হচ্ছে না। তার মানে হচ্ছে ওপেন এন্ড ফান্ডের নতুন এন্ট্রি এন্ড নতুন এক্সিট, নতুন এন্ট্রি এবং কেউ যদি এক্সিস্টিং কেউ যদি এক্সিট নিতে চায়, এইটা ওপেন। এন্ড যেহেতু এটা ওপেন, এই কারণে এই ফান্ডটার কোনো মেয়াদের দরকার নাই। কারণ এই ফান্ডের যত ইউনিট হোল্ডার আছে সবাই যদি বের হয়ে যায় তাহলে ফান্ডটা এমনিতেই বন্ধ হয়ে যাবে। আর সবাই যদি বের না হয়, কেউ নতুন আসছে, কেউ চলে যাচ্ছে, আবার কেউ আসছে, তাহলে ফান্ডটা ফর লং পিরিয়ডস অফ টাইম ধরে থাকবে। এটার কোনো মেয়াদের দরকার নাই, বিকজ হুএভার নিড অ্যান এক্সিট সে তো ফান্ডের কাছেই তার ইউনিটটা সারেন্ডার করে তার টাকাকে উইথড্র করে ফেলতে পারছে আর কি। সো ওপেন এন্ড ফান্ডে ওপেন এন্ড ফান্ডের আসলে কোনো মেয়াদ থাকে না, অ্যান্ড ইট ইজ ওপেন টু নিউ ইনভেস্টার্স অ্যান্ড এক্সিস্টিং ইনভেস্টার্স এক্সিট নিতে পারে। ক্লোজড এন্ডেড ফান্ডের ক্ষেত্রে ওয়ান্স দ্য ফান্ডটা গঠন করা হয়ে গিয়েছে,
ইট ইজ ক্লোজ টু নিউ ইনভেস্টর, অ্যান্ড অলসো এক্সিস্টিং ইনভেস্টররা ফান্ডের কাছে ইউনিট সারেন্ডার করে রিডিম করতে পারবে না। সো ধরেন আমরা একটা 100 কোটি টাকার ফান্ড গঠন করব, আমরা ফান্ড রেইজ করলাম, করে 100 কোটি টাকার ফান্ড গঠন করলাম, করে ইনভেস্টমেন্ট করলাম। এখন নতুন আমি ইনভেস্টমেন্ট করার পরে 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার পরে 110 কোটি হয়ে গেল ধরেন 1 বছর পর। কেউ এসে বলতেছে আমি এই ফান্ডে 1 লক্ষ ইউনিট কিনতে চাই। সে ফান্ডের কাছে ডাইরেক্ট এটা কিনতে পারবে না। এই ফান্ডটা বাজারে একটা সেকেন্ডারি মার্কেটে এক্সচেঞ্জে, স্টক এক্সচেঞ্জে ট্রেড হবে। তো সেই এক্সচেঞ্জে সে 1 লক্ষ ইউনিট কেনার জন্য একটা বিড অফ প্লেস করবে যে আমি 1 লক্ষ ইউনিট কিনতে চাই। আবার এক্সিস্টিং যারা ইউনিট হোল্ডার আছে, কেউ হয়তো 2 লক্ষ ইউনিট সেল করতে চায়, সে ফান্ডের কাছে সারেন্ডার করে সেল করতে পারবে না, লাইক ওপেন এন্ড ফান্ড। সো সেও এক্সচেঞ্জে যে সেল করার জন্য একটা অফার দিবে যে আমি 2 লক্ষ ইউনিট সেল করতে চাই। তো ওপেন এন্ড ফান্ডে যেটা হয় যে এই নতুন ইউনিট ক্রিয়েশন আর নতুন এক্সিস্টিং ইউনিট সারেন্ডার, এটা সবসময় যে মার্কেট নেট অ্যাসেট ভ্যালু, মার্কেট ভ্যালুতে যে নেট অ্যাসেট ভ্যালু প্রতিনিয়ত ক্যালকুলেট হচ্ছে সেটাতেই হয়। ক্লোজড এন্ড ফান্ডের ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে, যেহেতু যে বিক্রি করতে চাচ্ছে সে একটা অফার দিচ্ছে, যে কিনতে চাচ্ছে সে একটা বিড প্লেস করছে থ্রু অ্যান স্টক এক্সচেঞ্জ। তো কত প্রাইসে আসলে এটা এক্সিকিউট হবে এটা ডিপেন্ড করবে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। সো ইফ দেয়ার আর টু মেনি ইনভেস্টার্স ওয়ান্ট টু গেট আউট, then there will be more supply, prices might go down from the net asset value. আবার if there is too much demand, বায়ের ডিমান্ড অনেক বেশি, সেলের ডিমান্ড অনেক কম, তখন the prices might go up and it might go up from the net asset value থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তো দেখা যায় যে ক্লোজড এন্ড ফান্ডটার বাজারে প্রাইসটা সাপ্লাই এবং ডিমান্ডের উপরে নির্ভর করে, আর যেহেতু এটা সাপ্লাই এন্ড ডিমান্ডের উপরে নির্ভর করে, ইন দ্য মার্কেট সামটাইমস সাপ্লাই ডিমান্ড ইমব্যালেন্সেস হয় এবং প্রাইসেস ক্যান বি ডিফারেন্ট ফ্রম দ্য নেট অ্যাসেট ভ্যালু হুইচ ইজ দ্য ট্রু ভ্যালু অফ দি ফান্ড। সো সামটাইমস এটা প্রিমিয়ামে, সামটাইমস এটা ডিসকাউন্টে থাকতে পারে। ডিসকাউন্ট ইজ মোর কমন, বাট স্লাইড ডিসকাউন্ট ইজ ওকে, বাট অনেক বেশি ডিসকাউন্ট ইজ অ্যানোমালি বলা যায়। সো যেহেতু এক্সিস্টিং ইনভেস্টররা এক্সিট নিতে পারছে না, ফান্ডের কাছে সারেন্ডার করতে পারছেন না, সে কারণে টিপিকলি ক্লোজড এন্ড ফান্ডের একটা মেয়াদ থাকবে। আমাদের দেশে এটা 10 ইয়ার্স। সো আলটিমেটলি একটা মেয়াদ থাকবে, এত বছরের জন্য ফান্ডটা গঠন করা হচ্ছে, মেয়াদ শেষে ফান্ডটা ইউজুয়ালি ডিসলভ হয়ে যাবে অ্যান্ড যার যার যত ক্লেইম সেটা পরিশোধ করে ফেলা হবে। ইফ ইনভেস্টার্স ওয়ান্ট থ্রু ভোটিং মেকানিজম, দেয়ার ক্যান বি সিনারিও ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি ল অনুযায়ী, যে এই এক্সিস্টিং ক্লোজড এন্ড ফান্ডটাকে ওপেন এন্ডে কনভার্ট করাও যেতে পারে, অ্যাজ লং অ্যাজ ইনভেস্টররা চাচ্ছে। তাতে সমস্যা নাই, বিকজ ওপেন এন্ডে কনভার্ট হলেও যারা এক্সিট নিতে চায় তারা খুব ইজিলি এক্সিট নিতে পারবে। সো ক্লোজড এন্ড ফান্ডে তাহলে একটা মেয়াদ থাকবে, ওপেন এন্ড ফান্ডে কোনো মেয়াদ থাকবে না। নাম্বার অফ ইউনিটস বা নাম্বার অফ শেয়ারস ইন দ্য ক্লোজড এন্ড ফান্ড এটা ফিক্সড। কেউ যদি বিক্রি করতে চায়, এক্সিস্টিং একজন বাই করবে, এক্সিস্টিং একজন বিক্রি করছে, নতুন একজন কিনবে, কিন্তু ফান্ডের যে টোটাল ইউনিট এইটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু ওপেন এন্ড ফান্ডের নাম্বার অফ ইউনিটস বা নাম্বার অফ শেয়ারস ক্যান চেঞ্জ। ইট ক্যান ইনক্রিজ যদি নতুন ইউনিট সেল হয়, ইট ক্যান ডিক্রিজ যদি কেউ সারেন্ডার করে বা রিডেমশন করে। তো যারা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিজ আছে, তাদের পার্সপেক্টিভ দিয়ে যদি আমরা চিন্তা করি, যে ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিজ যারা ক্লোজড এন্ড ফান্ড ম্যানেজ করছে, ধরেন ইটস এ 10-year ম্যাচুরিটি ফান্ড, তো সে তো 10 ইয়ার্সের জন্য 100 কোটি টাকা পেয়ে গেল, অ্যান্ড সে 10 ইয়ার্সের জন্য সে ইনভেস্টমেন্ট করছে। সো সে একটু 5-10 বছর ম্যাচুরিটি বন্ড বা যে সকল স্টক হয়তো একটু ইলিকুইড কিন্তু লম্বা সময় রিটার্ন দেবে, সেগুলোতে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে তার যে লিওয়ে বা ফ্রিডম সেটা একটু বেশি থাকে। সে একটু বেশি রিস্ক নিতে পারে, একটু লেস লিকুইড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করতে পারে। এই কনভেনিয়েন্সটা, এই ফ্রিডমটা ক্লোজড এন্ড ফান্ড ম্যানেজারের আছে, যে কারণে তার একটু রিটার্ন বেশি সে সিক করতে পারবে, আর্ন করতে পারবে বলে মনে করা হয়। ওপেন এন্ড ফান্ডের ক্ষেত্রে আই ডোন্ট নো ওয়েন এভার সামওয়ান উইল কাম অ্যান্ড সারেন্ডার দেয়ার সিকিউরিটিজ অ্যান্ড আই উইল বি ফোর্স টু সেল মাই পোর্টফোলিও অ্যান্ড রিডিম দ্য মানি। অ্যান্ড অলসো এই রিডেমশনের জন্য কিছু অ্যামাউন্ট, সবসময় আমি কিছু লিকুইড অ্যামাউন্ট মেনটেন করার চেষ্টা করব। এই জন্য আমার কিছু কিছু ইনভেস্টমেন্ট অনেক লিকুইড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করতে হয়, অ্যান্ড তাতে করে আমার রিস্ক টলারেন্স লেভেলটা একটু কমে যায় এবং আমি স্লাইটলি লোয়ার রিটার্ন মাইট বি আর্ন কম্পেয়ার টু সেম অ্যাসেট ম্যানেজার্স যদি ক্লোজড এন্ড ফান্ড ম্যানেজ করতো। সো একটু রিস্ক টলারেন্স লেভেলটা কমে যায় ফ্রম অ্যান ওপেন এন্ড পার্সপেক্টিভ, বাট ইটস অ্যান ইনভেস্টরদের যে একটা সুবিধা হচ্ছে, দে ক্যান গেট ইন অ্যান্ড গেট আউট ভেরি ইজিলি. So these are the main differences between
open end fund and closed end fund structure from investors point of view and also from an asset manager's point of view আমি আলোচনাটা করলাম।